প্রিয় দর্শক শ্রোতারা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। সাম্প্রতিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেওয়া হবে। তো এইখানে আসলে যেটা বলবো যে তোমরা শুধু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের না, বরং প্রধান শিক্ষক, বিসিএস বা ব্যাংক জব, যে কোনো জবের আসলে কোয়েশ্চেনগুলো অনেকটা ম্যাথের একই রকম হয়। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখেছো, আমরা টপ 10 বলেছি। প্রতিটা পার্টে আমরা এরকম 10টা করে ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমাধান সহ বিস্তারিত। তো আমরা প্রথমে আজকে 1 নম্বর অঙ্কটা দেখি। একটা গড়ের অঙ্ক ছিল, যেটা বিসিএস পরীক্ষায় প্রচুর এসেছে। এটা এই অঙ্কগুলো, পিতা মাতা ও পুত্রের গড় বয়স হলো 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড়, মানে গড় বয়স হলো 35 বছর। মাতার বয়স কত? তো এখানে আসলে আমি অপশনগুলো ইচ্ছে করে নিইনি, যেগুলো কিন্তু বিগত সালের তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের থেকে এসেছে, কিন্তু আমি ইচ্ছে করে আসলে অপশনগুলো তুলে নিই। আর যেহেতু টিক চিহ্নে খুব সুইট করতে হয়, তাহলে আমি কিন্তু এখানে বিস্তারিত করে দেখাবো। আসলে বিস্তারিত জিনিসটা না বুঝলে কোনোদিন সংক্ষেপে কোনো ট্রিক্স খাটিয়ে আসলে মনে রাখা সম্ভব না। তুমি যখন অঙ্কটার ডিটেলস বিস্তারিতটা বুঝবা, বাকিটা সংক্ষেপে করা, কত তাড়াতাড়ি করা, এই বিষয়টা তুমি কিন্তু নিজেই আবিষ্কার করতে পারবা। সো ওটা টিপস দিয়ে আসলে কোনো লাভ নেই। তো গড়ের অঙ্কের ক্ষেত্রে আমি যেটা সবসময় বলবো, যে যেখানেই দেখবা যে গড় দেয়া থাকবে, যে জিনিসের গড় দেয়া থাকবে, এটার সমষ্টি বা মোট বের করতে হয়। এটা তোমরা সবসময় মনে রাখবা। আর সমষ্টি গড়ের ক্ষেত্রে দেখো, সমষ্টির সূত্রটা আমি লিখে দিচ্ছি, যে সমষ্টি সমান গড় গুণন রাশির সংখ্যা। এটা কিন্তু খুবই গড়ের অঙ্কে তোমার প্রয়োজন হবে, যে কোনো কিছুর সমষ্টি দরকার হলেই অঙ্কে গড় দেয়া আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, গড় গুণন রাশির সংখ্যা। আর গড়ের সূত্র যেটা, যখন গড় চাবে তখন হবে এই রাশিগুলোর সমষ্টি বা যোগফল। রাশিগুলোর সমষ্টি আর যোগফল একই বিষয়, রাশিগুলোর যোগফল। গড়ের অঙ্কে তোমার এই মাত্র কিন্তু দুটোই সূত্র। আর তখন ভাগ হবে, ভাগটা আমরা এইভাবে দিলাম বাই রাশির সংখ্যা। এই জাস্ট দুটো সূত্র। গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, আর সমষ্টি চাইলে গড় গুণন রাশির সংখ্যা। তো এই অঙ্কে যেহেতু গড় দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমাকে সমষ্টিটা আগে বের করতে হবে। তো আমরা দেখো প্রথমে গড়ের লাইনটা আগে তুলবো, যে পিতা মাতা, পুত্র বলতে ওখানে এক পুত্রই ধরতে হবে, একাধিক পুত্র হলে সেটা উল্লেখ করে দিত। পিতা মাতা ও পুত্রের আমি যেমন এখানে গড়ের লাইনটা তুললাম, তোমরা যখন টিক চিহ্নের জন্য করবা, তখন তো তোমাকে সুইফট চিন্তা করতে হবে, যে এই যে গড় বয়স দেওয়া আছে, তাহলে মোট বয়সটা কত হবে। এই সূত্রে আমরা যদি যাই, মোট সমষ্টিটা, তাহলে গড় গুণন রাশির সংখ্যা, তাহলে গড় হলো 37, আর রাশি বলতে এখানে কয়জন আছে সেটা জাস্ট খালি গুণ করে নিবা। কিন্তু আমি আসলে একটু ডিটেলস করে দেখাচ্ছি জিনিসটা, যে গড় বয়স হলো কত, 37 বছর, এটা দেয়া ছিল। এখন এদের আমরা কি মোট বয়স বের করব। অতএব ডট ডট, আসলে যদি এটা কোনো লিখিত পরীক্ষায় করো, ডট ডটগুলো না দেওয়াই ভালো। পিতা মাতা ও, ডট দিলে সমস্যা কি, এখানে গড়ের নিচে যদি ডট পড়ে যায় তাহলেই সমস্যা, কারণ আমরা এখন মোট বের করছি বা সমষ্টি। পিতা মাতা ও পুত্রের মোট বয়স, মোট আর সমষ্টি একই কথা, তাহলে আমরা এই সূত্রে যাব, মোট বয়স। আমরা সূত্র লিখবো না, ডাইরেক্ট এই মানগুলো বসাবো। গড় গুণন রাশির সংখ্যা, তাহলে গড় হলো 37, আর রাশি বলতে কয়জন, 1 2 3। এমন যদি হতো 3 পুত্র, তাহলে এখানে 3 জন ধরা লাগতো, 3 4 5 এইভাবে, তাহলে এক পুত্রই এটা ধরে নিতে হবে। সো রাশির সংখ্যা এখানে 3, এখানে দিয়ে আমরা বছর লিখে দেব। এটা আমরা গুণ করে ফেলবো, 3 7 21, 1 হাতে 2, 3 3 9 10 11, এই 111 বছর হলো এটা। নেক্সট আমরা এখানে আরেকটা গড় দেয়া আছে, পিতা আর ছেলের, পুত্রের। এখানেও আমরা তাদের মোট বয়সটা বের করে নেব আগে। তাহলে পিতা ও পুত্রের গড় বয়স, এখান থেকে তাহলে এখানে রাশি দেখো 2 জন আছে, এদের গড় বয়স দেয়া ছিল 35 বছর। ঠিক একইভাবে এখানেও আমরা তাদের মোট বয়সটা বের করব, পিতা ও পুত্রের মোট বয়স। তো এই একই সূত্র, মোট বা সমষ্টির, সেটা হলো গড় গুণন রাশির সংখ্যা। তাহলে এটা হলো গড়, আর রাশি এখানে 2 ধরতে হবে, 2 জন। তো এই এত বছর, এইটা হলো পিতা আর ছেলের মোট বয়স, 35 দুগুণে 70 বছর। আচ্ছা, এখন দেখো এখানে সবাই বুঝতে পারবা যে মাতার বয়সটা চেয়েছে।
একটা জিনিস মনে রাখবা যে গড় থেকে আসলে মোট বের করা ছাড়া আর কিছুই করার থাকে না। তুমি যদি এইভাবে ভাবো যে আচ্ছা এখানে তো গড় আছে 3 জনের, এখান থেকে আমি 2 জনের যে গড়টা আছে এটা বিয়োগ দিলেই মাথারটা বের হয়ে আসবে, এটা অসম্ভব। কিন্তু গড় থেকে শুধুমাত্র সমষ্টি বের করতে হয়। এখন তুমি গড়ের লাইনগুলো ভুলে যাবা, এটাও ভুলে যাবো আমরা, এটাও ভুলে যাবো, এই মোটের লাইনগুলো থেকেই অঙ্ক হয়ে যাবে। তো এই বয়সটা দেখো কার কার সমষ্টি, পিতা মাতা আর পুত্র, 3 জনের মোট বয়স। তো এইখান থেকে আমি যদি পিতা ও পুত্র, পিতা আর পুত্রের মোট বয়সটা বিয়োগ করি, বিয়োগ করা মানে কি সরিয়ে দেওয়া, সরিয়ে দিলে কিন্তু মাতার বয়সটা বের হয়ে আসবে এবং আমরা সেটাই অ্যান্সার হিসেবে পেয়ে যাব। একবারে আমরা লিখে দিলাম অতএব মাতার বয়স। তাহলে এই যে 3 জনের যে মোট বয়সটা ছিল, এটা আশা করি বুঝতে পারছো। এটা থেকে আমরা 2 জনের যে মোট বয়স পিতা আর ছেলের পুত্রের, এইটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কিন্তু মাতার বয়সটা পেয়ে যাব, এটাই চাওয়া হয়েছে। তো এটা বিয়োগ করলে হচ্ছে 1 আর 7 আছে 11 হবে, 4 7 4 11, হাতের একে সে মিলে গেল 41 বছর। এটাই কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার। সো মাতার বয়স হলো 41 বছর। তো এইভাবে আমরা 1 নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, 2 নম্বরে যেটা বলা হয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে, 2 অঙ্ক বিশিষ্ট মানে কি 2 ডিজিট, যেটাকে 10 থেকে 99 পর্যন্ত, ধরো এরকম একটা সংখ্যা আছে যেটা অ্যান্সার হবে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে, অঙ্কদ্বয় স্থান বিনিময় মানে এটা একক আর এটা দশক বলা হয়, তাহলে ঘুরে যাওয়া, তার মানে এ চলে আসবে আগে আর এ চলে যাবে পরে, এটাকে বলা হয় অঙ্কদ্বয় স্থান বিনিময় করা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটির সাথে, এটা নতুন সংখ্যা আর এটা পুরানো সংখ্যা পুরাতন, নতুন সংখ্যাটির সাথে পুরাতন সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগফল, 54 হয়। আর অঙ্কদ্বয়ের, এই অঙ্কদ্বয়ের যোগফল 12 বলতে এই যে অঙ্ক দুটো আছে, বা এটাও এলোমেলো করে দিলে ওই একই হবে যোগফলটা, এটা ওরা বলে দিয়েছে 12। এখন সেই সংখ্যাটি কত? তো এটা আমরা শর্টকাট রুলে পরে যাব, আগে আমরা ডিটেলস করব। তো এইসব অঙ্ক যেটা করতে হয় মনে করি দিয়ে আমরা চলক দিয়ে ধরে নেব। দেখো, কারণ তুমি যখন ডিটেলস জিনিসটা বুঝবা, আমি যেটা বারবার বলছি, অনেকে ভিডিও থাম্বনেলসে দেয় শর্টকাট ট্রিক্স, আসলে ওইভাবে শর্টকাট ট্রিক্সগুলো তোমার কাজ করে কিন্তু সবসময় তুমি মনে রাখতে পারবে না, কারণ এগুলো সূত্রের মতো কাজ করতে হয়। আর অঙ্কটা পুরো বিষয়টা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু শর্টকাটটা তুমি নিজে ডিসিশন নিয়ে করতে পারো। তো এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কগুলোর ক্ষেত্রে একক আর দশক এইভাবে ধরতে হয়। তাহলে মনে করি একক স্থানীয়, মানে এককের ঘরটাকে স্থানীয় বলে, একক স্থানীয় অঙ্ক এক্স, এবং যেহেতু 2 ঘর তাহলে দশক স্থানীয় অঙ্ক ওয়াই। আর এইখানে অতএব দিয়ে আমরা একটা সংখ্যাটি বের করব। দেখো, সংখ্যাটি এখন অনেকেই বলবা যে এক্স ওয়াই, কিন্তু এটা কিন্তু ভুল হবে। আমি যখন এক্স ওয়াই লিখবো, এটা কিন্তু 2টা চলক তোমরা জানো, ভিন্ন চলক এইভাবে পাশাপাশি লিখলে মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণন সম্পর্ক ধরা হয়। আমি যদি তোমাকে এইভাবে বলতাম যে একক হলো 7 আর দশক হলো 5, বলো তো সংখ্যাটা কত, তুমি কিন্তু এটা গুণ করে 35 বলবা না, তুমি চিন্তা করবা যে আচ্ছা এককটা এই পাশে থাকে আর দশকটা এই পাশে থাকে, তাহলে এইটা হলো সেই সংখ্যাটা। তা আমি কিন্তু 5 7 35 বলে সংখ্যাটা বলিনি। কিন্তু পাটিগণিতে একটা স্বীকৃত নিয়ম, এটাকে 10 গুণোত্তর রীতি বলা হয়, যে এককের ঘর থেকে দশক আসলে এইভাবে 10 গুণ করে এইদিকে আস্তে আস্তে বাড়তে থাকে, শতকের ঘর আসলে আবার 10 গুণ। কিন্তু বীজগণিতে যখনই আমি 2টা চলক পাশাপাশি লিখবো তখন কিন্তু এটা গুণন সম্পর্ক হয়ে যাবে, এটা হবে না। সো এইখানে সংখ্যাটি যেটা হবে, এইখানে দেখো আমি তোমাকে যখন বলেছিলাম যে একক 7 আর দশক 5, তার উত্তরে যদি হয়ে থাকে 57, এই যে একক এটা দশক, তাহলে এই 57-র মূল্যমানটা আসলে কি? দেখো, একক দশক, দশকের ঘরে কত? 5, তার মানে দশককে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে কত? 5 10 50, আর যোগ একককে আসলে 1 দিয়ে গুণ করা, 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হয় না, সো এটা দেওয়া না দেওয়া সমান কথা। এইটার মূল্যমানটা দেখো 57 হবে, এই যে 5 10 50, 50-এর সাথে 57, এখানেও তো তোমাকে ঠিক একই কাজ করতে হবে। কিন্তু এইখানে তোমার এইভাবে ভাবা যাবে না, বা ভাবলেও কোনো দোষ হবে না, কিন্তু আমরা ভাববো না যে এককটা এই পাশে থাকবে, দশক এই পাশে থাকবে, একক যেহেতু এক্স মনে হয় এই পাশে রাখতে হবে, এটা না। এখানে যেটা করতে হবে, একক একাই থাকবে, এখানে দেখো একককে 1 দিয়ে গুণ দেওয়া মানে কি একক এককই থাকে, ঠিক একইভাবে এককটা এককই থাকবে, আর যেটা দশক তুমি ধরেছো তাকে 10 দিয়ে গুণ দিতে হবে, আর মাঝখানে এই যে দুটোর মধ্যে একটা যোগ চিহ্ন থাকবে 10y। এখন এই পাটিগণিতে যেমন এটা 5 10 50 আর যোগ 7 দিয়ে 57 হয়ে গেছে, আর বীজগণিতে তোমরা জানো ভিন্ন ভিন্ন চলক হলে কি যোগ বিয়োগ করা যায় না, বিসদৃশ পদ যেহেতু এইভাবেই থেকে যাবে। এখন তুমি যদি 10yটা আগে লেখো, এক্সট্রা এই পাশে লেখো, নো প্রবলেম, কোনো সমস্যা না। এখানে এইভাবে তোমাকে পড়তে হবে না যে একক দশক, ওকে, এই জায়গায় তাহলে তোমাদের এক্স ওয়াইটা লেখা যাবে না।
আচ্ছা, এখন দেখো আমরা কি করি, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে নতুন সংখ্যাটির সাথে, তাহলে এটা হলো আমাদের পুরাতন সংখ্যা। আচ্ছা, এখন এরা যদি স্থান বিনিময় করে তাহলে নতুন সংখ্যাটা কত হবে। আমি ডিটেলস আর লিখলাম না যে স্থান বিনিময় করলে, জাস্ট লিখলাম নতুন সংখ্যাটি। তাহলে স্থান বিনিময় করা যদি এটা হয় যে একক চলে যাবে দশকে, যেটার মতো মানে উল্টা, একক দশকে চলে যাবে আর দশকটা এককে চলে যাবে, তাহলে এখানেও তাই হবে। আর সেক্ষেত্রে সংখ্যাটি, নতুন সংখ্যাটি তাহলে কত হবে, এককে যেমন এক্স ছিল এখন কিন্তু একক হয়ে গেল তাহলে উল্টা ওয়াই। আর দশকে আমরা ওয়াই ধরেছিলাম, ওয়াই, এখন যেহেতু স্থান বিনিময় করছে এখন কিন্তু দশক হয়ে যাবে এক্স, এটাই বিষয়। তাহলে এক্ষেত্রে সংখ্যাটা আবার কত হবে, ওই যে একই বিষয়, একক একাই থাকবে। এখন তুমি আগে লেখো পরে লেখো এটা কোনো প্রবলেম নাই। তো একক একই থাকলো, আমরা ওয়াই আগে লিখলাম বা তুমি যদি এক্স আগে, সোজা কথা দশককে 10 দিয়ে গুণ দিতে হবে আর মাঝখানে যোগ চিহ্ন থাকবে, একককে কিছু করা যাবে না। যেহেতু অঙ্কদ্বয় স্থান বিনিময় করেছে তাহলে এখন একক হয়ে গেছে কে, ওয়াই, আগে একক ছিল এক্স। সো এখন ওয়াই একাই থাকবে, অর্থাৎ 1 দিয়ে গুণ হলে এটাই আসবে, আর দশককে 10 দিয়ে গুণ দিলে 10x হবে। এটাই হলো আমাদের নতুন সংখ্যা। সেক্ষেত্রে আমি 10xটা আগে লিখতে পারতাম, ওয়াইটা পরে লিখতে পারতাম, এখানেও সেই একই অবস্থা, কোনটা আগে পিছিয়ে লিখবা এটা কিন্তু কোনো সমস্যা না। এখন দেখো আমরা একটা সমীকরণ গঠন করব সুন্দর। প্রশ্ন মতে ওরা যেটা বলছিল যে এই অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটার সাথে পুরাতন সংখ্যার পার্থক্য হয় 54 বা 54। আচ্ছা, ওকে, তাহলে পার্থক্য মানে যদি হয় বিয়োগ, তাহলে এইটা আমাদের হচ্ছে পুরাতন সংখ্যা আর এটা হচ্ছে নতুন সংখ্যা। তো আমরা এখন এটা যদি বিয়োগ দিই এইভাবে, এক্স প্লাস 10y, এক্স প্লাস 10y এইটা বিয়োগ, এটা যদি দেই তাহলে এটা বিয়োগ করলে তোমরা জানো সাইন চেঞ্জ হয়ে যাবে, আমরা ব্র্যাকেটটা ইউজ করছি না একবারেই, -y মাইনাস 10x, এইটার বিয়োগফল আসলে ইংলিশেই লিখে ফেলেছি সব, যাই হোক ওটা 54, 54 দেওয়া ছিল, হ্যাঁ পার্থক্য ছিল 54। আচ্ছা, এখন এইখান থেকে আমরা দেখো এই দুটো আমরা ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, -9x হবে, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে -9x, আর এইটাও বিয়োগ হবে, দুইটা দুই রকম চিহ্ন, বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে 10টা ওয়াই থেকে একটা ওয়াই গেলে 9টা ওয়াই থাকে। এই তো এখানে আমরা একটু সমীকরণটা ছোট করে নিতে পারি এইভাবে যে 9 একটা কমন নিতে পারি, সামনে মাইনাস পড়েছে তাতে কোনো সমস্যা নেই, এই যে -9 আমরা যদি কমন নিয়ে নিই, তাই না, তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়াবে যে এইখানে এটা এক্স থাকবে আর এই সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বাইরে থাকলেই এটা তোমার বুঝতে হবে যে এটা মাইনাস হয়ে যাবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। 9 যেহেতু কমন গেল তো এখানে ওয়াই থাকলো আর এইখানে 54। এখন আমরা -9টা ওই পাশে বাই করে ভাগ করে, এই মাইনাস কিন্তু প্লাস হতে পারবে না, এই বেসগুলো কিন্তু তোমাদের দরকার হবে। অনেকে এইটা ভাবে যে এই পাশে মাইনাস ওই পাশে গেলে প্লাস হবে, এটা গায়ের সাথে মাইনাস থাকলে এই মাইনাসটা কখনো প্লাস হতে পারে না। মাইনাসগুলো প্লাস হয় যেটা, সেটা হলো এইরকম ক্ষেত্রে যে x - 1 = 5 আছে, এই যে -1টা এটা যে ওই পাশে +1 হবে, কিন্তু x এর গায়ের সাথে যদি মাইনাস থাকে, সেখানে সংখ্যা থাক চাই না থাক, দুই ক্ষেত্রেই তোমার এই মাইনাসটা কিন্তু ওই পাশে চলে যাবে। সো এটা 54 বাই -9, তাহলে এটা যদি কাটলে 6 নং 54 6। ওকে, এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম x - y = 6। আমরা এটা যদি 1 নম্বর সমীকরণ হিসেবে নাম দিই, আরেকটা শর্ত ওখানে দেওয়া ছিল, এই যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান এই যে এখানে যেটা বলেছিল অঙ্কদ্বয়ের যোগফল 12। তাহলে সেক্ষেত্রে আমরা একক আর দশক যেহেতু এক্স ওয়াই ধরেছি, আর যোগের সময় কোনোটাই সমস্যা না, x + y লেখো, y + x লেখো, একই কথা। এটা আমরা আরেকটা শর্ত পাচ্ছি। তা এটা আসলে দুইটা প্রশ্ন মতে লেখা যায় না, এই জন্য আমরা এটাকে প্রথম শর্তানুসারে, যখন দেখবা যে দুইটা সমীকরণ হচ্ছে তখন একবার লিখব প্রথম শর্তানুসারে আর দ্বিতীয়বার লিখব দ্বিতীয় শর্তানুসারে। এইভাবে দুইটা সমীকরণ আমরা আনব দ্বিতীয় শর্তানুসারে। তবে কিছু কিছু অঙ্ক টিক চিহ্ন দেখা যায় অপশন থেকেও করা যায়, এটা আমি দেখাবো পরবর্তীতে টিপসগুলো। তো দ্বিতীয় শর্তানুসারে যেটা অঙ্কদ্বয়ের যোগফল বলা ছিল 12, বাস এটা ইচ্ছে করলে আমরা আগেও করে নিতে পারতাম, এটা হয়তো 2 নঙে আনতে পারতাম, সেটাও সমস্যা না। তবে এটা যেহেতু লাস্টেই আছে, এটা আমরা দ্বিতীয় শর্তেই ফেললাম। তো এইখান থেকে আমরা 2 নং সমীকরণ পেলাম। এখন এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা x y এর মান পেয়ে যাব। তারপরে আমরা এই যে সংখ্যাটি ছিল এখানে যদি x y এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু সংখ্যাটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটা আমরা প্রতিস্থাপন, অপনয়ন যে কোনো নিয়মে সমাধান করতে পারি। অপনয়নটাই আমি মনে করি অনেকের কাছেই সোজা লাগে। সো এই সমীকরণ দুটো জাস্ট আমরা একটু উপর নিচ করে এইভাবে লিখব। এটা আমার 1 নং ছিল, এখন আর নামও দিতে হবে না, আর এটা x + y = ছিল 12। তারপরে এখানে আমরা একটা টান দেব, দেখা যাচ্ছে +y আর -y ক্যান্সেল হয়, কাটাকাটি হয়। তো এইসব ক্ষেত্রে বলতে হয় যোগ করে। যখন আমার চিহ্ন পরিবর্তনের দরকার হবে নিচেরগুলো, যেমন এটাই যদি আমি বলি যে আমি বিয়োগ করব, তাহলে এই সাইনটা মাইনাস করতে হবে, যেহেতু প্লাস আছে এটাও মাইনাস করে নিতে হবে, এটাও মাইনাস করে নিতে হবে। তখনও হতো যেহেতু +x আর -x ক্যান্সেল হয়ে যেত, তখন y এর মানটা আগে আসতো, একই বিষয়।
তো আমরা যখন দেখছি একটা প্লাস একটা মাইনাস আছে, এটাকে বলা হয় যোগ করে, তাহলে এটা কাটাকাটি গেল, আর এক্স এক্স যোগ করলে হবে 2x, আর এই সাইডটা যোগ হলে 12 আর 6 18। ওকে, এক্স এর মান কিন্তু বের হয়ে গেল, এক্স সমান সমান 18/2, কাটাকাটি করলে 9। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এখন এই এক্স এর মানটা আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসায় দেবো। আমরা পেজ উল্টাচ্ছি না, এখানে লিখছি। তাহলে এক্স এর মান যে সমীকরণে বসাবা একই রেজাল্ট পাবা, ওয়াই এর মানটা। তাহলে 1-এ বসাই, বাস। তারপর আমরা এই যে 1 নং সমীকরণটা আছে ডাইরেক্টও বসাইতে পারি, না হলে তোমরা একটা লাইন লিখতে পারো, x + y = 12। 2 নং সমীকরণে বসালেও একই পাবে রেজাল্ট। তাহলে এই যে x এর বদলে আমরা 9 বসাবো, 9 + y = 12, বা y = 12 - 9, +9টা ওই পারে গিয়ে মাইনাস হয়ে গেল, তো y = হলো 3। এখন যেহেতু সংখ্যাটি চাওয়া হয়েছে, তাহলে এইখানে আমার যেটা নতুন সংখ্যা, এটা না, প্রথম সংখ্যাটা যেটা ছিল, এখানে আমরা যদি x আর y এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো এরপরের অংশ যেটা, সেটা আমি এখানে করছি। অতএব সংখ্যাটি কত ছিল? x + 10y। আমরা ডাইরেক্ট মান বসাই দিই। x এর মান আমরা পেয়েছি 9 + 10y, তাহলে 10.y এর মান পেয়েছি আমরা 3। সো এখন আমরা এটা যোগ করে ফেলি। 9, এটাকে গুণটা করে নাও, 3 × 10 = 30, আর এইখানে এটা যোগ করলে 39। এই 39ই হলো 39, এটা আমাদের অ্যান্সার। আমরা কিন্তু এখন শুদ্ধি পরীক্ষা করেও দেখতে পারবো। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার, তাহলে আমার অ্যান্সার আসলো হলো 39। দেখি ওদের শর্তগুলো। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে, তাহলে এটা যদি স্থান বিনিময় করে, তাহলে এটা এই পাশে যাবে, এটা এই পাশে যাবে, অর্থাৎ 93 হবে, 93। সেক্ষেত্রে এটার পার্থক্য দেখি বিয়োগ করে। আর দুটার সমষ্টি, অঙ্ক দুটোর সমষ্টি দেখো 12, 12 আছে, ওটাও বলা ছিল। আর পার্থক্য মানে যেহেতু বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে, তাহলে 93 থেকে আমি 39 যদি মাইনাস করি, তাহলে যদি 54 আসে 54, তাহলে ওকে আছে। তাহলে 9, 10, 11, 12, 13, 4, হাতের এক এখানে আসে 4, 4 আছে, 9 হবে 5, এই যে 54। পুরো অ্যান্সারটা তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, শুদ্ধ হয়েছে। এখন এখানে অনেকে একটা জিনিস হয়তো খটকা লাগছে তোমাদের, যে আমি যে এটা বিয়োগ করলাম পার্থক্য হিসেবে 54, তাহলে এটা আগে লিখেছি, এটা বিয়োগ এটা করেছি, হ্যাঁ, কিন্তু আমার যদি মনে হয় যে আমি এইটা বিয়োগ এটা করব, হ্যাঁ, তাহলে হবে কি না, এই একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা, তোমাদের মনে খটকা থাকলে আমি এই জিনিসটা একটু হালকা একটু দেখাতে চাই, যে আমরা এইখানে আসলে বিয়োগটা করেছি, এইটা আগে লিখেছি, তারপরে মাইনাস এটা করেছি। এখন আমরা এইটা মাইনাস এটা করে দেখব কি হয়। দেখো, আমি এখানে শর্টকাটে দেখাই যে এই সমীকরণটা আমরা যদি নতুন সংখ্যাটাই আগে নেই, অর্থাৎ y + 10x মাইনাস পুরাতন সংখ্যাটা নিলে, মাইনাস দিলে তোমরা বুঝতে পারছো এই দুটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -x - 10y, এইটা সমান সমান 54। আচ্ছা, এখন এটা যেটা হবে, এটা +9x হবে বিয়োগ করলে 9x, আর এইটা যেহেতু 10 এর আগে মাইনাস আছে, বড় সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস আসে, -9y, এটা বিয়োগ হলো, আর এই পাশে হলো 54। আচ্ছা, নেক্সট এখানে আমরা যদি 9 কমন নিই এবং 9টা ওই পারে পাঠিয়ে দিই, শর্টকাটে দেখাই, x - y = 54/9 করলে 6 বার যায়, তাহলে এইটা রেজাল্ট। আচ্ছা, এখন এটা ওই জায়গায় দেখো, এই যে পুরো জিনিস দেখো, x - y = 6, একদম পাক্কা একই এসেছে। সো এটা তুমি কোনটা থেকে কোনটা বিয়োগ করবা, এটা কোনো সমস্যা নাই। সো আমরা 2 নম্বর অঙ্ক শেষ করলাম। এটার অ্যান্সার আমরা পেলাম কত? 39। তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এই লাভ ক্ষতির অঙ্কটা তো কী বলবো, এটা এত বেশি পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষাগুলোতে, বিসিএস বলো বা তোমাদের প্রাইমারি যে কোনো জবে আর কি, এটা আসে। তো এই লাভ ক্ষতির অঙ্কগুলো যেটা করতে হয়, যে একদিকে দেখো 8টা আমলকির ক্রয় মূল্য দিয়েছে, আরেকদিকে 6টা আমলকির বিক্রয় মূল্য দিয়েছে। এইভাবে কিন্তু লাভ ক্ষতি হিসাব করা যায় না, দুইটা একই সংখ্যক হইতে হবে। এটা যদি 8টার ক্রয় মূল্য হয়, ঠিক তোমার 8টারই বিক্রয় মূল্য লাগবে, অথবা এটা 6টার তুমি বিক্রয় মূল্য জানো, তাহলে এটারও 6টার করতে হবে, অথবা এটা যদি ঝামেলা মনে না করো, তাহলে সবসময় একে বের করে করবে। আমি এটা সাজেস্ট করি। যেমন এই জায়গাটা সাজাতে যাওয়া অনেকে বোঝে না, কি করব, তাহলে আমি একটি আমলকির যদি ক্রয় মূল্য বের করতে যাই, তাহলে টিটা কি আমাকে আগে লিখতে হবে, বামে লিখতে হবে, আর এটাকে আমরা ডানে ফেলবো। কিভাবে দেখো, 8টি আমলকির ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে অতএব একটি আমলকির ক্রয় মূল্য এই 5/8 টাকা। তবে আরেকটা ভালো বুদ্ধি আছে, যে এইখানে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, যে 5 টাকায় 6টি দরে বিক্রয়, তাহলে তুমি যদি এখানে 6টির বের করে নাও, তাহলে কিন্তু এটা আর হাতে দিতে হবে না, ডাইরেক্ট লাভ ক্ষতি হিসাব করা যাবে। তবে আমি যেটা সবসময় সাজেস্ট করি, সবসময় একটির ক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য দিয়ে অঙ্ক করবা। তো এইটাই আমরা এখন যদি একটির চাই, তাহলে এই 6টা বামে নেব, আর এই 5 টাকা, এই টাকাটা ভিন্ন হতে পারে, আসলে এই অঙ্কে একই দিয়েছে, অন্য টাকাও হতে পারে, দুইটা দুই রকম, তখন আমরা সেটা দিয়েই করবো, সমস্যা না। তাহলে 6টির আমলকিটা লিখলাম না আমরা শর্টকাটে, 6টির বিক্রয় মূল্য 5 টাকা,
6টির বিক্রয় মূল্য 5 টাকা। আগে আমরা টার্গেট করেছি যে একটির ক্রয় মূল্য আর একটির বিক্রয় মূল্য আমরা বের করব। আচ্ছা, 5/6 টাকা। এখন আমাকে কিছু অঙ্ক আছে এখানে ডাইরেক্ট বলে দেয় শতকরা কত লাভ হলো, অথবা ডাইরেক্ট বলে দেয় শতকরা কত ক্ষতি হলো, আর কিছু অঙ্ক আছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই লাভ বা ক্ষতি বলা মানে কিন্তু এটাও একটা উত্তর, যে তুমি কিভাবে বুঝবা যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো এখান থেকে একটা কম্পেয়ার করা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে বিক্রয় মূল্য যেটা বিক্রি করা দাম সেইটা বড় হলেই কি হয়, লাভ হয়। আর যখন ক্রয় মূল্যটা বড় হয় তখন লস বা ক্ষতি হয়, মানে কেনা দামই তোমার বেশি ছিল, বিক্রি করছো কম দামে, এই বিষয়। তো এখানে দুটো ভগ্নাংশের মধ্যে আমরা বড় ছোট বুঝতে গেলে এটা বুঝতে পারি। আমরা এটা 3-4-এ পড়েছি যে লব একই হলে, দুটা ভগ্নাংশের লব একই হলে সবসময় উল্টা হয়, মানে কি যার হর ছোট সেই বড় হয়। তুমি যদি দেখো আসলে এই ভগ্নাংশটা কিন্তু বড়, তুমি যদি এটাকে বড় মিনিং করে হচ্ছে যে ক্ষতি বলো এবং এটা থেকে এটা বিয়োগ দাও, দেখবা মাইনাস আসবে। তখন যদি হুশ হয় তাও ভালো, কিন্তু আমি মনে করি যেটা আগেই ডিসিশন নেওয়া উচিত। আর একটা জিনিস তুমি এখান থেকেও বুঝতে পারো লাভ ক্ষতিটা, সেটা হলো 5 কেনার সময় সে 5 টাকায় 8টা করে কিনছে, আবার বিক্রি করার সময় ওই 5 টাকাতেই 6টা করে বিক্রি করছে। এটা তার অসততা না, ব্যবসার নিয়মই এটা। কেনার সময় দেখো বেশি পেয়েছিল, 5 টাকায় 8টা করে, আর বেচার সময় 5 টাকায় 6টা করে বিক্রি করছে। তার মানে কি আরও 2টা করে তার থেকে গেছে একই টাকায়, সো তার লাভই হয়েছে। আর আমরা এখানেও দেখব যে এই লব একই, যেহেতু দুইটা ভগ্নাংশের, তাহলে যার হর ছোট এর হর ছোট, এর হর বড়, উল্টা হয়, যার হর ছোট সেই বড়। তাহলে বিক্রয় মূল্য বড় হলে কি হয়, লাভ হয়। এই লাইনটা এখানে আমরা লিখব। টিক চিহ্ন হলে তো এগুলো করবোই না, আমরা কোনো লিখিত পরীক্ষার ক্ষেত্রে এগুলো লিখে করতে হবে যে এখানে বিক্রয় মূল্য বেশি বলে টিক চিহ্নে তুমি সুইফট হিসাব করে নিলে, আচ্ছা এটা বড়, তাহলে লাভ কত হলো, লাভের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সরাসরি বিয়োগ করা শুরু করে দিবা। তাহলে এখানে বিক্রয় মূল্য বড় বা বেশি যে কোনো একটা বলতে পারো, বেশি বলে কি লাভ হয়েছে, লাভ হবে। আরেকটা কথা আছে যে ক্রয় মূল্য ছোট বলে লাভ হয়েছে, এটাও সত্য, কিন্তু আমরা সবসময় বেশির দিকটাই বলবো। বিক্রয় মূল্য বেশি হলে বলবো ক্ষতি হয়েছে, আর বিক্রয় মূল্য বেশি হলে বলবো লাভ হয়েছে, ক্রয় মূল্য বেশি হলে বলবো ক্ষতি হয়েছে। এখন নিশ্চয়ই তোমরা জানো লাভের সূত্র, লাভ মানে হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, মানে যেটা বড় থাকে সেটা বিয়োগ ছোটটা। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বাস এখানে আমরা এখন মান বসাবো। বিক্রয় মূল্য আমাদের 5/6 টাকা, মাইনাস ক্রয় মূল্য ছিল 5/8, এটা দিয়ে আমরা টাকা লিখে দেব। তারপরে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো লসাগু করে করতে হয়, তো হরের লসাগু যেটা হবে 6 আর 8 মেবি 24 হবে, 2 দিয়ে দিলাম 3, 2 দিয়ে 4, 3 4, হ্যাঁ 24 লসাগু। তারপরে এইটা দিয়ে ভাগ দিলে 4 6 24, 4 দিয়ে উপরে গুণ দিলে 4 5 20, মাইনাস 8 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ দিলে 3 5 15। এই হলো আমাদের 5/24 টাকা। আর যে অঙ্কেই তোমাদের এই শতকরা লাভ ক্ষতি চাবে, সব সময় তোমরা মনে রাখবা লাভ ক্ষতি হিসাব করা হয় কিন্তু ক্রয় মূল্যের উপরে, এবং হিসাব করা বলতেই বোঝায় যে এটা লাভ আসুক আর ক্ষতি আসুক এটা ডান পাশে যাবে, আর শতকরা চাওয়ার কারণে 100তে বের করতে হবে লাস্টে। কিন্তু এইখানে কি রাখবা এটাই হলো কথা, এখানে সবসময় তোমাকে ক্রয় মূল্যটা প্লেস করতে হবে এবং ডাইরেক্ট লিখতে হবে এত টাকায় লাভ হয় এত টাকা। যদি ক্ষতিও হতো তখন আমরা লিখতাম এত টাকায় ক্ষতি হয় এত টাকা। এখন এখানে ক্রয় মূল্য অনেক রকম দেখছো তোমরা, এখানেও একটা ক্রয় মূল্য 5 টাকা, আবার এটাও ক্রয় মূল্য, আর এই সাইডটা তো বিক্রয়, কিন্তু কোনটা নেব? তার উত্তর হলো এখানে লাভ হোক আর ক্ষতি হোক এটা বের করার সময় তুমি কোন ক্রয় মূল্যটা ইউজ করেছো সেটা তোমাকে দেখতে হবে। তুমি এইটা ইউজ করেছো না এইটা ইউজ করেছো, তাহলে দেখো এইটা আমরা ইউজ করেছি, সো এইটা দিয়েই সাজাইতে হবে। তাহলে এখন আমরা যেটা বলবো 5/8 টাকায় ক্ষতি হলো, আমরা এটা দিয়েই এই ক্রয় মূল্য দিয়েই লিখতাম, তখন খালি বলতাম এত টাকায় ক্ষতি হয় এত টাকা, আর এত টাকায় লাভ হয় এত টাকা। আর শতকরা চাইলে নিশ্চয়ই জানো তোমরা যে 100তে বের করতে হবে, তার আগে একে। আর এটা প্রায় ঐকিক নিয়মে এই বিষয়টা ঘটনাটা দাঁড়ায় যে এইখানে যদি কোনো ভগ্নাংশ থাকে তার নিচে যখন তোমরা একে বের করবা, এটা একদম সুইটেবল সূত্র হিসেবে মনে রাখবা, এই ডানে যেটা থাকে এটা সবসময় আগে লিখে ফেলবা 5/24, আর এখানে একটা গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিবা, অর্থাৎ হরটা চলে যাবে লবে আর লবটা চলে আসবে হরে। এই নিয়মটা মনে রাখলে বেস্ট হয়। তবে আবার উল্টা কেসও অনেক সময় পাবো যে উপরেই 1 আছে নিচে ভগ্নাংশ করছি, তখন কিন্তু উল্টায় দেওয়া যাবে না। যেমন আমি শর্টকাটে তোমাদেরকে একটু দেখাই, ধরো উপরেই আছে ভগ্নাংশ 1/3 অংশ সম্পত্তির মূল্য মনে করো 200 টাকা, উপরে আছে পূর্ণ সংখ্যা 1 অংশের মূল্য 200 টাকা, আর নিচে তুমি ভগ্নাংশে বের করছো 1/3। এক্ষেত্রে যেটা হবে এই ডানের সংখ্যাটা আগে লিখবা,
গুণন চিহ্ন দিবা, কিন্তু এটা উল্টানো যাবে না, উপরের 1 উপরেই থাকবে আর নিচের 3 নিচেই থাকবে। এটা তুমি ইচ্ছে করলে এক টানে নিতে পারো, সেক্ষেত্রে এটা উপরে নিতে হবে এইভাবে। আর এখন আমরা ওইখানে যেটা আসি উপরেই ভগ্নাংশ নিচে 1 বের করছি, এই ক্ষেত্রটাই বেশি প্রয়োজন হয় যে উপরে ভগ্নাংশ নিচে 1। এই ক্ষেত্রে কিন্তু এই ডানে যাই আছে পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবা, ভগ্নাংশ থাকলেও আগে লিখবা, আর গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হবে। সেক্ষেত্রে এটাও যদি এক টানে নাও তাহলে এই 5 আর 8 উপরে রাখতে হবে, আর এই টানটা বড় করে দিয়ে 24 আর 5 নিচে রাখতে হবে, কিন্তু এই দুইজনের মাঝখানে গুণন, ওই দুইজনের মাঝখানেও গুণ চিহ্ন থাকবে, আলাদা করে লিখলেও কোনো সমস্যা নেই। আর শতকরা চাওয়াতে আমরা এখন 100তে বের করে দেবো, আর 100টা উপরে যাবে। এখন আমরা এক টানে নিয়ে নিই, এটা উপরে এটা উপরে, এক টানে নিলে কাটাকাটিটা একটু সুবিধা হয়। গুণন 100, আর নিচে আমাদের ছিল 24 আর 5। এখন এই 5 আর 5 আমরা কেটে দিলাম, এখানে 1 লেখা না লেখা সমান কথা। 8 দিয়ে এটাকে 3 8টা 24, এখানে 1 লিখলাম। এখন 100/3, তো এটা খুবই পিকুলিয়ার একটা সংখ্যা। এটা আসলে দশমিকে নিচে 3 থাকলে এই জাতীয় আসলে উপরে 1-এর পরে 0 এরকম রাশিকে ভাগ দিলে অসীম চলতেই থাকে, তো এগুলো কখনোই দশমিকে যাবে না, এগুলো সমস্ত করে দিবা। তারপর অপশনের উপর যেহেতু নির্ভর করে, অপশনও দেখো সমস্তই থাকে। তো এটা 3 দিয়ে আমরা যদি, যেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি, ভাগ করে নেব রাফে। 3 3 9, অবশিষ্ট 1 0, আবার 3 3 9, তো এইখানে আমরা 33 সমস্ত। এটা তোমরা জানো, এই দুইটা দিতে যায় অনেকে অকাম করে, কোনটা উপরে দিবে নিচে দিবে। এই জায়গায় সবসময় একটা প্রকৃত ভগ্নাংশ হবে, আর প্রকৃত ভগ্নাংশের হরটা বড় থাকে, সো ভাজকটা সবসময় বড় থাকবে, ভাগশেষটা কিন্তু ছোট হবে। ভাজকটা চলে আসবে নিচে আর ভাগশেষটা চলে যাবে উপরে। এই যে রেজাল্টটা 33 সমস্ত 1/3, এটা আমরা এখানে লিখে 33 সমস্ত 1/3 টাকা। কিন্তু উত্তরটা অবশ্যই 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 তোমাকে পার্সেন্ট দিতে হবে যদি কোনো লিখিত পরীক্ষার ক্ষেত্রে হয়। এবং সেক্ষেত্রে যে অঙ্কগুলোয় লাভ বা ক্ষতি বলে, সেখানে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটাও লিখে দিতে হয়। তুমি ওপেন রাখতে পারো, ব্র্যাকেট রাখতে পারো, এটা আগে লিখে পরে লিখতে পারো, কিন্তু এটা লেখাটা উচিত। লাভ 33 সমস্ত 1/3, অবশ্যই পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। তো এটাই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। আমরা আবার 4 নম্বরে চলে যাচ্ছি। আমি আসলে অঙ্কগুলো একটু ডিটেলসই করে দেখাচ্ছি। একটি মাঠের প্রস্থ আরও 10 মিটার বেশি হলে, এখন প্রস্থ কত আমরা সেটাই জানি না, কিন্তু ওরা বলেছে যে যা আছে তার চেয়ে যদি আরও 10 মিটার বেশি হয় তাহলে একটা 1000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হয়ে যায়। মাঠটার প্রস্থ কত? আচ্ছা, বিষয়টা এমন যে যেহেতু যখন এটা বলে যে একটি মাঠের প্রস্থ আরও 10 মিটার বেশি হলে, তাহলে এটা একটা আয়ত। তো আমরা এইভাবে যদি ভাবি যে একটা আয়ত আছে, আয়তের বিপরীত বাহুগুলো সমান থাকে, তাহলে এই দিকটা আমরা প্রস্থ বলি, এটা আর এটা একই মাপ, আর এই দিকটা লম্বাটাকে আমরা কি দৈর্ঘ্য বলি। সো ওরা যেটা বলছে প্রস্থ আরও 10 মিটার বেশি হলে, তাহলে প্রস্থ এখন কত আছে আমরা জানি না, তো এটা যদি আরও বেশি হয় তাহলে দেখো এক সময় কিন্তু বর্গ হয়ে যাবে। যে এটা আমি বড় করে যদি এই যে এইটা অথবা এটার মাপে করে ফেলি তাহলে কি বর্গ হয়ে যাবে। তো এইটাই বলছে যে প্রস্থ, এখন এই প্রস্থটাকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে কি দাঁড়ায় দেখো, মনে করি, মানে দৈর্ঘ্যটা এখানে আমাদের প্রয়োজন নেই, তাহলে মনে করি প্রস্থ এক্স মিটার। আচ্ছা, প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে 10 মিটার যদি প্রস্থ আরও বেড়ে যায় তাহলে নতুন প্রস্থ কত হলো? নতুন প্রস্থ অনেকে 10x বলে, 10x বললে তোমার গুণ করা হলো, তোমার আছে মনে করো 5 আরও 10 বাড়লো, তুমি কি 50 বলো গুণ করে? না, যোগ করো 15 বলো। সেরকম আছে হলো x আরও 10 বাড়লো, তাহলে x প্লাস, বাংলায় দিলাম যেহেতু ওখানে বাংলায় আছে, x প্লাস 10 10 মিটার। এখন যেটা বলছে যে প্রস্থ আরও 10 মিটার বেশি হলে সেটা হচ্ছে যে স্কোয়ার সাইজ, মানে বর্গ হয়ে যায়, যে বর্গটার ক্ষেত্রফল হলো এইটা। তো আমরা যদি বর্গ হয়ে যায়, বর্গের কিন্তু আর প্রস্থ বা দৈর্ঘ্য আলাদা থাকে না, যেহেতু চতুর সাইডই সমান সেটা। তো আমরা দেখো এখানে একটা সুন্দর একটা সমীকরণ গঠন করতে পারি এরকমভাবে, যে প্রশ্ন মতে তাহলে বর্গের ক্ষেত্রফল নিশ্চয়ই তোমরা জানো যে এক বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য, অনেকে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য বলে, একই বিষয়। বর্গের প্রতিটা বাহুই যেহেতু সমান, সেই বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার দিলেই বর্গের ক্ষেত্রফল হয়ে যায়। তো এইখানে ওরা বলেছে 1000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হয়ে যায়। তাহলে এইটা যদি আমার সেই, যদিও এটা আয়তের কি বলে নতুন প্রস্থটা 10 মিটার বাড়ার ফলে, কিন্তু এটা বেড়ে গেলেই যেহেতু বর্গ হয়ে যায় বলেছে, তখন এটা বর্গের কি প্রতি বাহুর দৈর্ঘ্যের কাজ করবে, তখন আর প্রস্থ বলে কিছু থাকবে না। বর্গ মানে দেখো চতুর সাইড যদি সমানই হয়, এর প্রস্থ বলে কিছু নেই, সবই দৈর্ঘ্য বলে। তো এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার যদি তার ক্ষেত্রফলের সূত্র হয়, তাহলে এর উপর যদি আমরা স্কোয়ার দেই, x প্লাস 10 তার উপরে স্কোয়ার, এই ক্ষেত্রফলটা, এটাই তো ক্ষেত্রফল, সেটাই ওরা বলে দিয়েছে 1000 বর্গমিটার। সো আমরা ডাইরেক্ট এটার সমান 1000 বসিয়ে দিতে পারি, দিলেই সমীকরণটা হয়ে যাবে।
এখন এটা আমরা ইচ্ছে করলে বর্গের সূত্রে ফেলতে পারতাম, কিন্তু সেটাতে ঝামেলা হতো, দুইটা মান আসতো, মিডিল টার্ম মেবি মিডিল টার্মও হতো, তা একটা মান মাইনাস আসতো, মাইনাস আসলে আসলে দৈর্ঘ্য প্রস্থ মাইনাস হয় না, ক্যান্সেল করা লাগতো, অনেক ঝামেলা। সো এটা পূর্ণবর্গ সংখ্যা, স্কোয়ারটা আমরা এই পাশে রুট ওভার করে দিলেই আমরা অ্যান্সারটা সুন্দর তাড়াতাড়ি পেয়ে যাবো। এক্স প্লাস 10 ইকুয়াল টু, তোমরা এটা দেখেছো অনেক জায়গায় যে স্কোয়ার থাকলে সমীকরণের ক্ষেত্রে ডান পাশে মানে স্থানান্তর করলে এক পাশ থেকে আরেক পাশে এটা রুট ওভার হয়ে যায়। তো 1000-এর জাস্ট আমরা বর্গমূলটা করে নিই। দেখো 1000, তাহলে এটা 3 তিরিক্ষা হলো 9, এটা ভাগ প্রক্রিয়ার বর্গমূল বলা হয়। তারপরে জোড়া কেটে নিতে হয় 100, আর এটা 3-এর ডবল করে আনতে হয় 6। তাহলে এইখানে যেটা হবে সেটা হলো আমি যদি 2 বার দিই 6 দুগুণে 12 বেশি হবে, একবারই যায়, একবার দিলে 61কে 61, কিন্তু এটা আসলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা ছিল কি না এটা একটু জাস্ট আমি চেক করে নিচ্ছি। তো আসলে এটা আমি যে পরে চেক করে দেখলাম এটা 10,000 হবে। আসলে আমি এটা সরি তুলতে প্রিন্টিং সমস্যা হয়েছিল আমার। তো যাই হোক, এরকম যদি অপূর্ণবর্গ সংখ্যাও আসে যেটার বর্গমূল হচ্ছে না, তখন এটা দশমিকে নিয়ে যেতে হয়। যাদের এই বর্গমূলের সমস্যা আছে, আমি বলবো আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 7ম শ্রেণীর হচ্ছে যে প্লে লিস্টে গিয়ে বর্গমূল সার্চ দিয়ে তোমরা দেখতে পারো, দশমিকের বর্গমূল বা এমনি পূর্ণ সংখ্যার বর্গমূলগুলো করা আছে ওখানে। তো যাই হোক, 10,000 হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেক্ষেত্রে 10,000-এর বর্গমূল কিন্তু মিলে যাবে, যেটা 100 আসবে। আমি তোমাদের এখানে করে দেখাই একটু হালকা। এটা হলো 10,000। এই ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটা জোড়া মিলাইতে হয় এই ভাগ প্রক্রিয়া বর্গমূলের ক্ষেত্রে। তারপরে এই পাশে টান দিয়ে এখানে এমন একটা সংখ্যা চয়েস করা লাগে যার বর্গ করলে যেন এই প্রথমে যে সংখ্যাটা থাকলো এটা জোড়া থাকলে জোড়াই ভাবতে হয়, যেমন এখানে জোড়া ছিল, আর জোড়া ছাড়া হলে ওকেই ভাবতে হয়। তো এককে 1। আর এইখানে ভাগের ক্ষেত্রেও তাই, এখানে অবশিষ্ট যদি কোনো কিছু না থাকে তাহলে শূন্যগুলো কিন্তু ভাগফলেই দিতে হয়। আর সেক্ষেত্রে বর্গমূলের ক্ষেত্রে এটা আইকা বা সুপারগুলো মারা থাকে, এই জোড়া শূন্য থেকে একটা একটা করে শূন্য এখানে যাবে, এখানে একটা আসলো, এই জোড়া শূন্য থেকে একটা আসলো, এই হলো 100 হবে এটার বর্গমূল। সো এক্স প্লাস 10 সমান এটা আসলো আমাদের 100। এখন আমরা এই প্লাস 10টাকে ওই পাশে মাইনাস করে দেব, 100 বিয়োগ 10, তাহলে এটা হচ্ছে 90। তাহলে প্রস্থ আমরা 90 পেয়ে গেলাম, প্রস্থটাই চাওয়া হয়েছিল। আমরা অঙ্কটা শুদ্ধি পরীক্ষা করে দেখব যে সত্যি হয়েছে কিনা। প্রস্থ 90 মিটার। এখন ওদের কথা মতো আমরা দেখি, জিনিসটা বলেছিল যে একটা মাঠের প্রস্থ আরও 10 মিটার বেশি হলে, তাহলে বর্তমানে প্রস্থ আমরা যেটা পেলাম 90 মিটার, আরও 10 মিটার বেশি হলে তাহলে 90 যোগ 10 কত 100 মিটার হয়। তাহলে সেক্ষেত্রে ওরা যেটা বলছে 10 মিটার বেশি হলে একটা 10,000 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হয়। তো দেখো 100 যদি আমার সেই নতুন প্রস্থটা হয়, আর সেক্ষেত্রে সেটা যদি বর্গের আকার ধারণ করে, আর বর্গের ক্ষেত্রফল যেহেতু বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার, তাহলে 100-র উপরে স্কোয়ার করলে কিন্তু 10,000 আসবে। এই আর ক্ষেত্রফলের এককে বর্গমিটার হয়। সো আমরা নিশ্চিত যে এইটা উত্তর হলো 90 মিটার। সুন্দর অঙ্কটা ছিল। তো আমরা এবার 5 নম্বরে চলে যাই। 5 নম্বরটা আসলে কোনো অঙ্কই না। চতুর্ভুজের 4 বাহু সমান হলে জ্যামিতি থেকে বলা হয়েছিল তাকে কি বলে। এখন এটা আসলে আমি দেখেছি যে এটা অপশনেও আসলে রম্বসও দেওয়া ছিল, আবার বর্গও দেওয়া ছিল। এটা একটু বিতর্কিত কোশ্চেন। আসলে 4 বাহু সমান হলে সেটা বর্গও হয়, চতুর সাইডের সমান, আবার রম্বসও হয়, কিন্তু একটা তফাৎ আছে, রম্বসগুলা সমকোণ থাকে না, এরকম কোণগুলো খাড়া খাড়া 90 ডিগ্রি থাকে না, এটা বর্গের ক্ষেত্রে হয়। আর রম্বসের 4 বাহু সমান হয় কিন্তু এরকম বাঁকা বাঁকা হয়। সো এখানে কোনো কোণের কথা বলেনি, যে স্পেসিফিক যদি বলতো যে 4 বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে কিন্তু ভালো হতো, সেক্ষেত্রে আমরা বর্গ বলতাম। আর যদি বলে যে 4 বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ না, তাহলে আমরা রম্বস বলতাম। এখন এটা আসলে বর্গের অ্যান্সার দিলেও রাইট দিতে হবে, রম্বস দিলেও রাইট দিতে হবে। সো ওটা আমরা নিয়ে আলোচনা করছি না, ওটা হয়ে গেল। 6 নম্বরটা আমরা চলে যাই। এখানে একটা প্যাটার্ন বা ধারা দেওয়া আছে, 1 2 3 5 8 13 21 34, এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত, মানে 34-এর পরে কত হবে। তো চাকরি পরীক্ষাগুলোতে এরকম একটা কমন থেকেই যায়। তো এইখানে দুই ধরনের বিষয় আছে, যেমন আমি তোমাদের দ্বিতীয় পার্টের জন্য একটা রেডি করেছি, এখানে দেখাই। এইখানে কিন্তু ভিন্ন, এখানে দেখো কোনো একটা নির্দিষ্ট পার্থক্য অনুযায়ী বাড়ছে, যেমন 3-এর পরে এখানে 4 বাড়লো, মানে 1 বাড়লো, তারপরে এখান থেকে এখানে দেখো 4 5 6 7 3 বাড়লো, এখান থেকে এখানে 4 বাড়লো, মানে কোনো একটা থিম নিয়ে বাড়ে। কিন্তু ওইটা এক ধরনের, আর এইটা এক ধরনের ফিবোনাক্কি। তোমরা একটা জিনিস মনে রাখবা, ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। এটা 8ম শ্রেণীতে বর্তমান শিক্ষাক্রমে রয়েছে, ফিবোনাক্কি সংখ্যা।
এই জিনিসটা কি দেখো, ফিবোনাক্কি সংখ্যা হলো এই যে পরপর দুটা সংখ্যা থাকে, এই পরপর দুটা সংখ্যার যোগফলটা যদি পরের সংখ্যাটার সমান হয় তাহলে এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলে। যেমন তোমরা প্রমাণ দেখো যে 2 আর 1 যদি যোগ করি তাহলে 3 হয়, আবার 3 আর 2 যদি যোগ করি তাহলে 5 হয়, 3 আর 5 যদি যোগ করি তাহলে 8 হয়। প্রতিটা ক্ষেত্রেই দেখো পরপর দুটো সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা আসছে। 8 আর 5 যোগ করলে 13 হয়, 13 আর 8 যোগ করলে 21 হয়, 21 আর 13 যোগ করলে 34 হয়। তার মানে এই সংখ্যাটা কি হবে, এইটা আর এটা যোগ করে এটা হবে। তো আমরা যদি যোগ করি 4 আর 1 5 আর এদিকে 3 আর 2 5, অর্থাৎ 55 হবে আমাদের এটার অ্যান্সার। যেহেতু টিক চিহ্ন, এটা তোমরা সুইফটটা হিসাব করে নিতে পারবা। 6 নম্বর কোয়েশ্চেনের উত্তর তাহলে হচ্ছে 55 অর্থাৎ 55। এবার আমরা 7 নম্বর অঙ্কটায় চলে যাই। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি হয় 90, সংখ্যাটি কত? তো আমরা সংখ্যাটাকে যদি চলক এক্স দিয়ে ধরে নিই তাহলে একেবারে অতি ইজিলি আমরা অঙ্কটা করতে পারি। মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে আমরা একটা সমীকরণ গঠন করব এখন। প্রশ্ন মতে ওরা যেটা বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে, তাহলে এক্স এর 3 গুণ হলো 3x, আর সাথে মানে নির্ঘাত যোগ করার কথা বলবে দ্বিগুণ, মানে ওই সংখ্যাটার দ্বিগুণ, তাহলে এক্স এর দ্বিগুণ হলো 2x। এই যোগফলটা ওরা বলছে 90 হয়। সো আমরা বাংলা ইংলিশ মিশাল করে ফেলেছি যদিও, আচ্ছা এটা বাংলা করে দিই, 3 আর এটা 90 দিয়ে দিলাম। এখন আর জাস্ট আমরা সমাধান করে এক্স এর মান বের করলে তাহলে 3x আর 2x যোগ করলে হবে 5x, 5x সমান হলো 90, বা x সমান সমান হবে, এটা গুণন আছে এই পারে গেলে ভাগ হবে 90/5, তাহলে কাটাকাটি করলে 18 বার যায়, অর্থাৎ 5 18 90। তাহলে আমরা সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম যে 18। এটাও আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারবো, তাহলে তুমি নিজে কনফিডেন্স থাকবা। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। তাহলে এর 3 গুণ আমরা করি, দেখো 18কে 3 দিয়ে গুণ করলে 3 18 54 হবে। তার সাথে যদি আমরা যোগ দিই এর দ্বিগুণ, অর্থাৎ 18 দুগুণে 36, যোগ করে দেখি কত হয়। 6 এর 4 10 এর 0 হাতে 1, 3 এর 1 4, 5 এর 4 9, এই যে 90 হয়। সো একদম নির্ঘাত তুমি বলতে পারো অঙ্কটা সঠিক হয়েছে। 8 নম্বর অঙ্কে চলে যাই। এটা একটা দশমিক ভগ্নাংশ দেওয়া হয়েছে 1.16, এর সাধারণ ভগ্নাংশ কত? তো এটাকে যেমন বলে দশমিক ভগ্নাংশ, কোনো পার্সেন্ট থাকলে এটাকে বলে শতকরা ভগ্নাংশ, সবই ভগ্নাংশ। তারপরে উপরে পৌনপুনিক থাকে এরকম, এটা আবৃত দশমিক ভগ্নাংশ বলে। হ্যাঁ, তো এইটা যেটা আছে দশমিক ভগ্নাংশে আছে। সাধারণ ভগ্নাংশ মানে হলো এরকম যেগুলো লব হর আসে, অর্থাৎ সেটা প্রকৃত অপ্রকৃত, অথবা মিশ্র ভগ্নাংশ যেগুলো আমরা সমস্ত দিয়ে বলে থাকি এরকম, এগুলো সবগুলোকেই বলা হয় সাধারণ ভগ্নাংশ। তা আমরা এখানে যদি দশমিকটা জাস্ট তুলে দিই, দিয়ে একটা হালকা কাটাকাটি থাকলে করে নেব, তাহলে সেটাই হবে সাধারণ ভগ্নাংশ। দশমিক তোলা তোমরা নিশ্চয়ই জানো যে প্রথমে এটা দশমিক ছাড়া আগে পুরোটাই লিখতে হয় 116, আর বাই দিয়ে নিচে ভাগ দিতে হয়। এই দশমিকের জন্য একটা 1, আর তার আগে না তার পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দিতে হয় সেই 1-এর পাশে। সো এইটা হলো সাধারণ ভগ্নাংশ। কাটাকাটি থাকলে অবশ্যই তোমাকে একটু কাটাকাটি করতে হবে, কিছু না হলে এটা দেখো 2 দিয়েও যায়, 4 দিয়েও যায়, আমরা একটু 4 দিয়ে কাটি তাড়াতাড়ি পাবো। 4 25 100, আর এটাকে তোমরা 4 দিয়ে যদি ভাগ করে নাও 116, তাহলে প্রথমে এইটুকে গেল 4 দুগুণে 8, অবশিষ্ট থাকে 3, তারপরে 6 কাটলাম 36, 4 নং 36, অর্থাৎ এটা 29 বার গেল। তো এটি আমাদের সাধারণ ভগ্নাংশ। এখন সেক্ষেত্রে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ নিচে ছোট আছে যেটাকে ভাগ করা যায়, তাই না? তাহলে এটা ভাগ করলে যে সমস্ত আসবে। তো অপশনে তোমার এরকমও দিতে পারে, অথবা যদি মিশ্র ভগ্নাংশ দিয়ে দেয় তাহলে আমরা ভাগটাও করে দেখাই সমস্ত করে। 25কে, হ্যাঁ মিশ্র ভগ্নাংশই ছিল অপশনে, 25কে 25, তো অবশিষ্ট থাকবে 4, আর এই এক সমস্ত, এটা সবসময় প্রকৃত ভগ্নাংশ হবে, একটু আগেও যেটা বলেছি, অর্থাৎ এই ভাজকটা যাবে নিচে, কেননা প্রকৃত ভগ্নাংশের হর বা নিচে বড় থাকতে হয়। এটা তোমরা বসানোর পর অনেকেই উল্টা করে বসায়, এটা কিন্তু করা যাবে না। সো এটাই আমাদের এক সমস্ত 4/25 হলো আমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আমরা 9 নম্বরে চলে যাই। এটাও জ্যামিতি থেকেই, এটা আসলে করার কিছু নেই। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, মানে বিপরীত, সমান্তরাল সবসময় কি বিপরীত বাহুগুলো হয়, কারণ রেল লাইন হলো সমান্তরালের সবচেয়ে বড় উদাহরণ, এবং সমান্তরাল সরলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। সো যে বাহুগুলো কানেক্টেড থাকে এরকম জয়েন্ট, এরা কখনো সমান্তরাল হতে পারে না, যেহেতু এরা ছেদ করেছে। সো এটা আসলে বিপরীতটা না বললে বুঝে নিতে হবে। যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু আর কি সমান্তরাল এবং অপর দুটি অসমান্তরাল। এখন যদি এমন হয় যে দেখো এরাও বিপরীত, এই যে এইটা আর এটা বিপরীত, তারাও সমান্তরাল, আবার এইদিকে এইটা আর এটা বিপরীত মানে কি যাদের সাথে টাচ নেই, এরাও সমান্তরাল, সেক্ষেত্রে এটা সামান্তরিক বা রম্বস হয়ে যেতে পারে। কিন্তু এখানে অপর দুইটা বাহু সমান্তরাল বলেছে বিপরীত, কিন্তু অপর দুইটা আবার অসমান্তরাল, তাহলে এটা কিন্তু ট্রাপিজিয়াম যেটা বলা হয়, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য বা সংজ্ঞা হলো এটা।
ট্রাপিজিয়াম। তো আমি এটা চিত্রটা দেখাচ্ছি যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকবে। আমি যদি এই দুইটাকে সমান্তরাল করতে চাই, এই যে অনেকের ধারণা যে সমান আর সমান্তরাল মনে হয় এক জিনিস, তা কিন্তু না। এটা আমি সাইজের দিক থেকে কি কম বেশি করলাম, কিন্তু এই দুটোকে সমান্তরাল হাতে রাখা হিসেবে হয়তো একটু কম বেশি হতে পারে। এই দুটোর মাঝখানে যে লম্ব দূরত্ব অর্থাৎ গ্যাপটা, এই গ্যাপটা সমান থাকলে এটাকে আমরা সমান্তরাল বলতে পারি। আর বাকি যে বাহু দুইটা থাকলো চতুর্ভুজের, এই দুইটা দেখো, এই যে এই বাহুটা খেয়াল করো আর এই বাহুটা খেয়াল করো, এরা কিন্তু সমান্তরাল না, বেকাতেরা। তো এইটাকেই বলা হয় ট্রাপিজিয়াম। তো যখনই দেখবা যখন কোনো চতুর্ভুজের বলা হবে একজোড়া বাহু সমান্তরাল, অপর জোড়া অসমান্তরাল, এটা সবসময় ট্রাপিজিয়াম হবে। সো এটা আমাদের 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার ছিল। আমরা একেবারে এই পার্টের টপ 10-এর 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তো কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা চাইলে ততগুলো 9 লিখতে হয়, তোমরা জানো হয়তো। আর যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাবে একটা 1 লিখে, ধরো 3 অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে যেই তুমি 1 লিখলা তাহলে একটা অঙ্ক হয়ে গেল 1 দিয়ে, আর 2টা শূন্য নিতে হবে। এমন যদি বলে 7 অঙ্কের ক্ষুদ্রতম মানেই মনে রাখবা যে তোমার সেটা 1 দিয়ে শুরু হবে। 7 অঙ্কের ক্ষুদ্রতম চাইছে, তাহলে প্রথমে 1 লিখবো, আরও 6টা শূন্য লাগবে, কারণ এটা নিজেই একটা অঙ্ক হয়ে গেছে। এটা সহ যেন 7টা অঙ্ক হয়। তো 1 2 3 4 5 6, এখন দেখো টোটাল 7টা অঙ্ক আছে। 1 2 3 4 5 6 7। আর বৃহত্তম যখনই বলবে যে 7 অঙ্কের বৃহত্তম, 7টা নয়, যত অঙ্কের বৃহত্তম চাবে ততগুলো আমরা 9 লিখবো। 1 2 3 4 5 6 7। এটাই হলো ক্ষুদ্রতম আর বৃহত্তমের খেলা। তো এখন আমরা 10 নম্বরে দেখি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কত? 4টা 9 হতে, মানে এটা বিয়োগের কথা বলা হবে। কত বিয়োগ করব? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1-এর পরে 2টা শূন্য নিতে হবে, এই মোটমাট 3টা অঙ্ক হবে। তো এটা বিয়োগ করতে গেলে তোমরা জানো যে এইখানে বসাইতে হবে, এটা তো নিশ্চয়ই ধারণা আছেই যে যখনই নিচেরটার ঘর কম হয় তাহলে এই দিক থেকে বসায় আসতে হয়। এখন আমরা জাস্ট যদি এটা বিয়োগ করে দিই, তাহলে এটা আমরা মাইনাস করছি, এটাও আসলো 9, আর 9 থেকে 1 গেলে হবে 8, আর এই 9টা 9 থাকলো। সো 9899 হলো আমাদের এটার অ্যান্সার। আসলে এই পরীক্ষাগুলোর অনেকেই দেখা যায় যে সাজেশন হিসেবে ভিডিও ছাড়ছে। তো আমি বলবো যে এগুলো আসলে সাজেশন করে কুল পাওয়া যাবে না। আমি এই জন্য বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট অঙ্কগুলো বিগত সালগুলোতে যেগুলো এসেছে এগুলো নিয়েই এই পার্টগুলো করেছি, যেটাকে টপ 10 হিসেবে নামকরণ করেছি, যাতে তোমরা সিরিয়ালি ভিডিওগুলো দেখো। এর পরবর্তীতে আমরা এই টপ 10-এর পার্ট 2 এর ভিডিওটা করব। এখানে আরও এরকম ইম্পর্টেন্ট 10টা ভিডিও আছে। তোমরা যারা পরীক্ষার্থী তারা অবশ্যই নিয়মিত এই ভিডিওগুলো দেখবে, তাহলে অবশ্যই তোমরা গণিতে ভালো করতে পারবে। এবং যারা বিসিএস ক্যান্ডিডেট আছো বা অন্যান্য জব ক্যান্ডিডেট, তাদের সবার জন্যই কিন্তু একই ধরনের অঙ্ক। সো আজকে এ পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।